নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আজকের এই বিশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জানি তোমরা অবাক হচ্ছ, আজকে হঠাৎ করে কেন। আজকে এক বন্ধু ঘটনা পাঠিয়েছেন এবং তিনি অনুরোধ করেছিলেন যেন আজকে শোনানো হয়। তার জন্য তার অনুরোধকে মাথায় রেখে তিনি যেহেতু বর্তমানে খুবই অসুস্থ, আজকে ঘটনাটা শোনাচ্ছি। কারণ এটাই, ঘটনাটা উনি বলেছেন, অনেকে বলে এত চতুর্দিকে যে খুন হয়, জখম হয়, তাহলে আত্মারা এসে তার খুনিকে ধরিয়ে দিয়ে যায় না কেন? উনি বলেন, এমন কথা আমিও বহুজনের মুখে শুনেছি। সত্যি এইসব কথাগুলো মনে দাগ কাটে, মনে মনে হয় যে সত্যি তাহলে হয় না কেন? আজকের এই ঘটনা সেই প্রশ্নেরই উত্তর দেবে। প্রেতাত্মা বা আত্মা বা অশরীরী, যে নামই তাদের ডাকি না কেন, অনেক সময় তারা পুলিশকে সাহায্য করে, কিন্তু আইনের মাপদণ্ডে সে কথা কখনোই কোনো প্রশাসক বলতে পারে না যে আমাকে ভূতে সাহায্য করেছে। এটা তেমনই একটা ঘটনা। উনি বলছেন, আমি টাকির একটি স্কুলের শিক্ষিকা, বর্তমানে আমি অসুস্থ। আমার যিনি কলিগ, বেশি দিন না, বছর 3 হলো আমাদের স্কুলে উনি জয়েন করেছেন। তার আগে অন্য স্কুলে ছিলেন। তবে এটি প্রথম যখন এসেছিল তখন আমাদের সঙ্গে প্রথম মিশতে পারতো না, একটু জুনিয়র স্টাফেদের সঙ্গে বেশি কথাবার্তা বলতো। আর মেয়েটিকে দেখেছি খুব চুপচাপ, মুখে একটা স্মিত হাসি লেগেই থাকতো। ওর নাম মীনাক্ষী। নাম, পরিচয় এবং জায়গার নাম কিছু কিছু সময় চেঞ্জ করে দিতে হবে, তবে টাকি স্কুলটি যথাযথ, স্কুলের নাম নিতে উনি বারণ করেননি। মীনাক্ষী ম্যাডাম স্কুলে আসার পর থেকে প্রচুর, যে সবার সঙ্গে মিশতে পারতেন, সবার সঙ্গে প্রচণ্ড হৈ হৈ করে গল্প করতেন তা নয়, কিন্তু প্রত্যেকে কেউ কোনো বিপদে পড়লে বা কোনো টিচার আসেননি তার হয়ে ক্লাস নিয়ে নেওয়া ইত্যাদি অনেক কিছুতে উপযাচক হয়ে এগিয়ে আসতেন প্রয়োজনের সময়। তোকে সবাই ওনারা বিপত্তারণ বলে ডাকতেন। ঘটনাটা গত বছরের, ঘটনাটা সূত্রপাত গত বছরে। আমরা জানি কলকাতায় যখন আরজি করে ঘটনাটি ঘটল, তখন বললেন, তখন তো প্রতিদিন আমাদের স্টাফ রুমে বসে একটাই আলোচনা, বিচার কত দূর হলো, আন্দোলন কেমন এগোচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেই সময় সেই মীনাক্ষী বলল যে না না, শুধু বাংলায় না, সব জায়গায় এই যে সিন্ডিকেট বা একদল ডাক্তার অন্য দল ডাক্তারের প্রতি একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। কিছু কিছু সময় তাদের মধ্যে এমনও জিনিস কাজ করে, সে যদি ভাবে এই আমার থেকে অনেকটা উন্নত, আমার পেশেন্ট চলে যাবে, তারাও খুব খারাপ আচরণ করতে শুরু করে। এবং এক একটা সময় এমনও ঘটনা ঘটে যে চিন্তারও বাইরে, যে একজন জীবন দান যে করে তার মধ্যে কি করে এত হিংসা, এত ঘৃণা থাকতে পারে। কিন্তু থাকে, তারাও যেহেতু মানুষ, এক একজন এক একটা পরিবার থেকে আসে, সবার পরিবারের কালচার সমান না, সেই জন্য এই প্রবলেমগুলো থাকে। মেধাবী ছাত্র মানেই যে খুব ভালো মানুষ তা সবসময় সত্যি নয়। উনি বললেন যে, জিজ্ঞেস করলেন, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলছেন, আমি মীনাক্ষীকে বললাম, তুমি এতটা শিওর হয়ে কী করে বলছো যে বাইরে আছে? আমরা একটু তর্ক করছিলাম যে না না, বেঙ্গলের বাইরে এসব কিছু নেই। বললেন না, আমার বাবা তখন বলতে শুরু করলেন, দিল্লিতে, নাম না করে বলছি, একটি খুব বড় নার্সিংহোম, প্রাইভেট হাসপাতাল যেগুলোকে আমরা বলি, নার্সিংহোমের থেকেও বড় প্রাইভেট হাসপাতালে ডাক্তার ছিলেন, এবং যেমন তেমন ডাক্তার নন, অর্থোপেডিক সার্জন ছিলেন আমার বাবা। আমার বাবা এই বাংলারই একটি গ্রামের ছেলে, সরকারি বাংলা মিডিয়াম স্কুল থেকে খুব কষ্ট করে পাশ করেছে। ওর দাদুর ছিল সবজির ব্যবসা,
নিজের ক্ষেতও ছিল, প্লাস সবজির ব্যবসা করতেন, এছাড়া টুকটাক কাজ করতেন। তো ছেলে খুব মেধাবী, মাধ্যমিকে অত বছর আগে প্রচণ্ড ভালো রেজাল্ট করেছিল ওই জেলা থেকে, উচ্চ মাধ্যমিকেও তুখার রেজাল্ট। তারপর ছিল জয়েন্ট এন্ট্রান্স, তখন জয়েন্ট এন্ট্রান্স ছিল এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা একই সঙ্গে হতো। খুব ভালোভাবেই এক চান্সে, তখন এত সুযোগ সুবিধা নেই, অনলাইনে এত কোর্স নেই, পড়াশুনো নেই, এক চান্সে ওর বাবা পাশ করে যায়। তারপর এমবিবিএসে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়। সবার প্রচণ্ড আনন্দ, গ্রামের ছেলে ডাক্তার হবে, গ্রামে এসে চিকিৎসা করবে। তো এরপরে যখন এমবিবিএস যখন পড়তে ঢুকেছিল একটা ছেলে, সে এত কিছু জানে না, শুধু পড়াশুনো করেছে, ডাক্তার হওয়ার ইচ্ছা, চলে গেছে কলেজে। কিন্তু ওখানে 5টা বছর থাকার পর, পড়াশুনো করে ডাক্তার হওয়ার পর, তখন তার মধ্যেও পরিবর্তন এসে যায়। তার চিন্তাভাবনা অনেক পরিণত হয়েছে, অনেক কিছু বুঝতে জানতে শিখেছে, আলাদাই বিষয়। তখন বলে, বাবা আমি আরও পড়াশুনো করতে চাই, আমি হাড়ের ডাক্তার হতে চাই, আমার ওই বিষয়টা ভালো লাগে। তো তখন ওর মা বাবা আপত্তি করেন, বলে তোমার ডাক্তারি পাস হয়ে গেছে, এবার তুমি এসে আমাদের এখানে একটা ঘর করে দেবো, তুমি এখানে বসে চিকিৎসা করবে। বলে এত কষ্ট করে পড়ে এখানে চিকিৎসা করবো? হ্যাঁ নিশ্চয়ই, গ্রামে আমি অবশ্যই চিকিৎসা করব, আমি কিছু বছর একটু বাইরে পড়াশুনো করে আরও ডিগ্রি বাড়িয়ে আমি অবশ্যই এখানে আসব, চিকিৎসাও করব, অন্তত শহরে থাকবো, সপ্তাহে 1-2 দিন এলেও গ্রামের এখানে বসবো। তো সেটা নিয়ে মা বাবা আর হায়ার স্টাডি ওনারা অত বোঝেনও না, বলছে এখানেও তো গ্রামে কত লোকের হাত পা ভেঙে যায়, অনেকের অনেক কিছু হয়, তারা তো চিকিৎসা পায় না, তারাও তো চিকিৎসা পাবে, তুমি আমাকে পড়তে দাও। তো যাই হোক, বাবা মার সঙ্গে মতবিরোধ করেই তিনি পড়াশুনোর জন্য এবার দিল্লিতে চান্স পান, উনি ওখানে চলে যান অর্থোপেডিক নিয়ে, যার যা ওনার পড়াশুনো উনি শুরু করে দেন সেখানে। সেখানে পড়াশুনো চলাকালীন ওর আলাপ হয় মীনাক্ষীর যে মা তার সঙ্গে। তিনি ধর্মে ছিলেন একজন খ্রিশ্চান, তিনিও একজন ডাক্তার, ওখানে তিনিও একই সঙ্গে পড়াশুনো করছেন, চিকিৎসা করছেন পেশেন্টদের। সেখানে ভালোবাসা এবং বাবা মাকে না জানিয়ে বিয়েটা আইনত তারা করে ফেলে। তারপরে যখন বাড়িতে জানানো হয়, বাড়িতে প্রচণ্ড অশান্তি। বাবা বলেন যে ছেলেকে আর আমি মুখ দেখবো না, আর তোমাকে ডাক্তারিও করতে হবে না, আমাদের গ্রামে অন্তত আসতে হবে না, দিল্লিতে আছো, যা পারো করো। তো প্রথম বছর খানেক মা বাবার রাগ পড়ে না। এবার আত্মীয় স্বজন সবাই বলে, বোকার মতো কাজ করছো, এত ভালো ছেলে, এত তৈরি করে ছেলে তো হাতছাড়া হয়ে যাবে, তোমার বৌমা তো জিতে যাবে, তোমরা তো হেরে যাবে, ছেলে তো তোমার, বিয়ে হয়ে গেছে, যার সঙ্গে যার কপালে লেখা ছিল মেনে নাও। তারপর আস্তে আস্তে ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কারণ ছেলেকে বলেছিল তুমি যোগাযোগ ফোনও করবে না, আমার এখানে আসারও চেষ্টা করবে না, ব্যাস এটা শেষ কথা। ছেলে চেষ্টা করো, যেহেতু ছেলের একটা অপরাধ বোধ ছিল, আমি মা বাবাকে জানাতে পারিনি, বা জানলেই রাজি হবে না বলে তাড়াতাড়ি করে আইনত বিয়ে করে নিয়েছিলাম। তারও একটা গিল্ট ছিল, সবসময় মনটা ইচ্ছা হতো, উনি ওনার এক দিদি ছিলেন, জাততো দিদি, তাকে চিঠি লিখতেন, চিঠি লিখে বাবা মার খবর নিতেন, সেও কিছু দরকার হলে চিঠি লিখত। এবং এটাও বলা দরকার, উনি কিন্তু টাকা পয়সা পাঠাতেন, বাবা মাকে পাঠালে তো তারা নেবে না, আরও অশান্তি হবে, উনি টাকাটা সেই দিদির কাছে পাঠাতেন মানি অর্ডার করে, তখনকার টাকাটা পাঠাতেন, এবং সেই দিদি ঘুরিয়ে ঘাড়িয়ে বুঝিয়ে সুঝিয়ে ইনডাইরেক্টলি টাকাটা তার বাবা মার কাছে পৌঁছে দিত, বলতো না তোমার ছেলে দিয়েছে, এমনি এটা ওটা বুঝিয়ে দিয়ে আসতো। তো কিছুদিন বাদ ওর বাবার সন্দেহ হয়, বুঝতে পারেন দিদিকে এত ভালোবাসতো, নিশ্চয়ই দিদি কাছে ওই পাঠায়, নাহলে বারবার কী করে ও টাকা দেবে, দিদি তো কোনো চাকরি করে না, কিছু না, সে একটা গৃহবধূ, বিয়ে হয়ে গেছে, একটা সংসার আছে, এত টাকা কী করে কাকা কাকিমাকে পাঠাচ্ছে। তো বলে সত্যি করে বল, ভাই পাঠায় না? তখন স্বীকার করে হ্যাঁ। বলে বাবা আমার মুখ দেখবে না তো কী হয়েছে, টাকায় তো কোনো দোষ নেই, এটুকু আমি পাঠাতে চাই। তো এভাবেই দিন চলছিল। তারপরে মীনাক্ষীর জন্ম হয়। ওর জন্মের পর নাতনি হয়েছে বলে দাদু ঠাকুমার মন গলে যায়, তারা আস্তে আস্তে কিছুদিন দিল্লিতে গিয়ে থাকেন, আবার তারাও একবার এসে ঘুরে যায়। কিন্তু মীনাক্ষীর মায়ের একদমই গ্রামের পরিবেশ, যে কদিন ওরা এসে থেকে গেছেন, পছন্দ হয় না। এবং
তার শ্বশুর শাশুড়ির মুখে শুনেছেন যে পরবর্তীকালে ছেলে এখানেই ফিরে আসবে, এখানে ডাক্তারি করবে। সেই থেকে ওর মায়ের মাথাটা খারাপ হয়ে যায়। আমার স্বামী চলে এলে তো আমাকেও চলে আসতে হবে। দিল্লিতে বড় হয়েছে, দিল্লিতে মানুষ, পশ্চিমবঙ্গে কখনো সে আসেনি, পশ্চিমবঙ্গের গ্রাম দেখতে এসেছি, বেড়াতে এসেছি, ঠিক আছে, কিন্তু সেখানে থেকে যেতে হবে। আর ন্যাচারালি স্বামী এখানে চলে এলে ওকেও ওখানকার কাছাকাছি কোনো হাসপাতালে চাকরি করতে হবে, এটা উনি একদম মানতে নারাজ। ওনার স্বপ্ন স্বামী স্ত্রী দুজনেই আমরা বাচ্চা নিয়ে বিদেশে চলে যাব। এখান থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত হয়। এবং ওনার স্ত্রীরও ছিল প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ডাক্তার। তিনি উচ্চাকাঙ্ক্ষী হওয়াটা অপরাধ না, কিন্তু উনি ওনার নিজের মনটা রাখার জন্য যতদূর সম্ভব যেতে পারেন, ওনার মানসিকতা ছিল। এতটা কেন পেছনে যাচ্ছি অনেক শ্রোতা বন্ধুর মনে হতে পারে, কারণ না বললে তারা ঘটনার মোটিভ কিছুতেই বুঝতে পারবেন না। এরপর স্বামীর সঙ্গে প্রায় অশান্তি লেগে থাকতো। স্বামী বলতেন, আমার এখানে সব কমপ্লিট হয়ে গেলে আমি মা বাবাকে আর কষ্ট দেব না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বাবা মা মেনে নিয়েছে, আমারও এখানকার পড়াশুনোর পাঠ শেষ, এবারে আমি কলকাতায় ফিরব। প্রথমে কলকাতায় ডাক্তারি করব এবং বাড়ি থেকে যাতায়াত করব, কলকাতার হসপিটালে যেখানেই চান্স পাই, যেখানেই আমি জয়েন করি না কেন, বাড়ি থেকে যাতায়াত করব। উনি স্ত্রী বললেন, তুমি ইউএসএ না যাও, দিল্লিতে অন্তত থাকো, কলকাতায় ফিরে যাওয়ার প্ল্যান করো না। উনি বললেন, না, তাহলে তুমি এখানে থাকো, আমি ওখানে থাকি, মাঝে মাঝে তুমি এখানে আসবে বা আমি ওখানে যাবো, এভাবে ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করব। আর মেয়ে দেখো কার কাছে থাকবে, কেন আমি বাড়িতে যাব আমি। তো এত কিছুর পরও ওনার স্ত্রী বলেন, না, আমি এসব মেনে নেবো না, কিন্তু ঝামেলাটা সাময়িকভাবে মনে হয় যেন ঝামেলাটা কমে গেছে, কিন্তু চাপা পড়ে যায়। এরপর আস্তে আস্তে মীনাক্ষী বড় হতে থাকে। ওর বাবারও এবার পড়াশুনো প্রায় শেষ, চাকরি করছিলেন, একটা ওনাদের সময় থাকে, সেই সময়সীমার পর উনি দিল্লি থেকে চলে যাবেন কলকাতায়, এটা মানসিক একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেরকমই একটা সময় হঠাৎ জানতে পারলেন ওনার স্ত্রী ওনাদেরই হসপিটালের এক অন্য ডাক্তার, তিনি সিনিয়র ডাক্তার, তার সঙ্গে সম্পর্কে জড়িত, এবং সেই ডাক্তারবাবুও কিন্তু বিবাহিত, তার সংসার আছে, তার সঙ্গে ওনার স্ত্রী সম্পর্কে জড়িত। প্রথম একটা সন্দেহ ছিল, কিন্তু কিছুদিন পরে সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। প্রায় ওদেরকে কথা বলতে দেখা, নানা রকম কিছু, অনেক কিছু চোখে পড়ে, এবং সেখান থেকে সন্দেহ থেকে একটা সময় উনি স্বীকার করেন যে, না, তোমার সঙ্গে আমার কোনো ফিউচার নেই, তো আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আর মেয়েকে তুমি রেখে দাও তোমার কাছে, আমি ওকে চাইছিও না। উনি বিদেশে চলে যাবেন, ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমিও ওনার সঙ্গে চলে যাব। প্রথমে স্বীকার করেননি ওনার সঙ্গে যাবো, বলে উনি আমার খুব বন্ধু, বিদেশে গেলে একজন যাচ্ছে, উনি যাচ্ছেন বলে আমি যাচ্ছি, এই কারণে একটা চেনা পরিচিত কেউ থাকলে আমার সুবিধা হবে, তার জন্য। বললো, মিথ্যা কথা বলে লাভ নেই, তুমি সম্পর্কে আছো কেন বলছো না, তো ইত্যাদি ইত্যাদি। তো ওনার সঙ্গে ডিসাইড হয়েই যায়, উনি স্বামী এবং তার ছোট্ট কন্যা সন্তান, যার বয়স তখন সবে মাত্র 2 বছর, তাকে রেখে উনি একদম আমেরিকায় পাড়ি দেবেন তার সেই বিশেষ বন্ধুর সঙ্গে। কিন্তু উনি এই সময় এই ডাক্তারবাবু সব থেকে বড় আঘাত পেয়েছেন স্ত্রীর ব্যবহারে। স্ত্রী উচ্চাকাঙ্ক্ষী ছিল, দিল্লির মেয়ে, কলকাতায় বা বাংলায় যেতে চাইছে না, সেটা অবধি মেনে নিয়েছিল যে হতে পারে সবার সব জায়গা পছন্দ নাও হতে পারে, ও এখানকারে, ও চেনে না, ওখানকার ভাষার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এখানকার ফুড কালচার আলাদা। উনি এতদিন ভাবতেন সেই জন্য আমার স্ত্রী যেতে চায় না, কারণ সবার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা সমান নয়, তাই। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার জন্য সেই ছেলেটাকে উনি ছেড়ে দেবেন যে তার বাবা মার বিরুদ্ধে থেকে তাকে আইনত বিয়ে করে নিয়েছিল, এবং বাড়িতে জানলে অন্য ধর্মের স্ত্রী তার জন্য রাজি হবে না, অন্য ধর্মের মেয়ে তাকে বিয়ে করতে, তাই জন্য তাড়াতাড়ি করে বিয়ে করেছিল যে বাবা মাকে এত ভালোবাসে সেই ছেলে। এটা উনি প্রচণ্ড আঘাত পান, এবং সে আঘাত পেয়ে অন্য কিছু করেন না, শুধু একটা কথা বলে, তুমি যাও, ভালো কথা, কিন্তু কোনো রকম ডিভোর্স আমি দেব না। এইখানে সম্পর্কের বা আসল সমস্যা ঠিক এখান থেকে শুরু হয়। ডিভোর্স আমি দেব না, যাও, তুমি যেখানে ইচ্ছা যাও, বিদেশে থাকো, এবং বছরে 1-2 বার হলেও তোমাকে এখানে আসতে হবে, মেয়েকে দেখতে যেতে হবে, আমিও মাঝে মাঝে
6 মাস অন্তর একবার তোমার কাছে যাব, মেয়েকে দেখে আনবো। ওর তো কোনো দোষ নেই, ও তো মাকে দেখতে চাইতেই পারে। ন্যাচারালি আমেরিকায় তো আর রোজ যাওয়া সম্ভব না, বছরে 2বার আমি যাব। তুমিও আসো, 2বার এসো, আমিও 2বার যাব। ব্যাস চলো, তোমার বিদেশে যাওয়ার স্বপ্ন সফল হবে। আমি তোমাকে আমার কাছে জোর করে রাখতেও চাইছি না, কিন্তু যোগাযোগ তোমায় রাখতে হবে, ডিভোর্স তুমি পাবে না। তখন ওনার স্ত্রী আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। না, আমি ডিভোর্স চাই। বলে কেন? তুমি তো বাইরে যাচ্ছ ডাক্তারি, আরও ভালো পড়াশুনো করতে, চাকরি করতে, তোমার ডিভোর্সের কি প্রয়োজন? আর যেখানে আমাদের বাচ্চা হয়ে গেছে, এখন তো প্রশ্নই ওঠে না। ওনার স্ত্রীর এখান থেকে সমস্যা শুরু, এবং উনি বলে দেন, তোমার জানি সম্পর্কে তুমি আছো, আমি বুঝতে পারছি, তো সেই সম্পর্ক আমি মানি না। আমি তোমার স্বামী, আমি বেঁচে থাকতে তুমি অন্য কারোর সঙ্গে ভাবে সম্পর্কে জড়াতে পারো, টোটালটাই ইল্লিগাল। আমি চাইলে তোমার আইনত স্টেপ নিতে পারি, তোমার সম্মানহানি হবে, পেশেন্টের সামনে তোমার মান সম্মান যাবে। আমি এসব কিচ্ছু চাইছি না, ডিভোর্সটা পাবে না, বাদ বাকি সব কিছু ঠিক আছে। ভদ্রমহিলা ভেতর ভেতর প্রতিহিংসায় জ্বলছিলেন। মাঝে মাঝে আসতে উনি ছোট্ট 2 বছর 3 মাস 4 মাস বয়স ওই বাচ্চাটাকে এসে বাবার এগেনস্টে এটা ওটা বলতে, কিন্তু সে এতই ছোট, তাকে বলে কোনো লাভ নেই। 2-1বার উনি শুনে ফেলেছিলেন। ওনার স্বামী বললেন যে তোমাকে তাহলে বেশি আসতে হবে না, আমি থাকলে তুমি আসবে। তুমি যখন উল্টোপাল্টা এসে বোঝাচ্ছ ওকে, তাহলে তোমার এখানে আসার প্রয়োজন নেই, বা আমি যখন থাকবো তখন আসবে, আসবো না নয়। তুমি মা, তুমি 1000বার তোমার সন্তানের কাছে আসতে পারো, কিন্তু ছোট বাচ্চা তোতা পাখির মুখে ওকে যা শেখাবে ও তাই শিখবে। ওকে বাঙালিদের সম্পর্কে নেগেটিভ কথা, বাংলার লোক সম্পর্কে এইসব উনি শেখাতেন, যে ওখানে মানুষ থাকে না, গ্রামের লোক বাজে, দাদু ঠাকুমা বাজে, এইসব নানা রকম কিছু শেখাতো ওকে। তাতে উনি প্রচণ্ড রেগে যেতেন যে আমি কোনো রকম বাজে শিক্ষা আমার মেয়েকে দিতে চাই না। এইসব সমস্যা যখন চূড়ান্তে উঠেছে, কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না এগুলোকে ঠিকঠাক করার, তেমন সময় উনি ওনার মা বাবাকে ডাকলেন। ওনার মা বাবা প্রায় মাস 3 দিল্লিতে ছেলের কাছে থাকলেন, এবং নাতনি দেখাশোনা করতেন এবং থাকতেন। তার সঙ্গে একজন আয়াও ছিল। ছেলে ব্যস্ত ডাক্তার, সারাদিনে 3-4টে করে ওটি করতে হয়, ওপিডি থাকে, আবার প্রাইভেট চেম্বার থাকে দিল্লিতে। সব কিছু করে বাচ্চাকে বেশি সময় দিতে পারেন না, জানে। আর মাও তো থেকেও নেই, মা বাবাকে ওই জন্য ডেকে নিয়েছিলেন। উনি নিশ্চিন্ত হয়ে ওনার কাজে মন দিতে পারতেন, যে বাচ্চাকে দেখার কেউ আছে। কিন্তু 3 মাস বাদে একটা জমি সংক্রান্ত সমস্যার জন্য ওর মা বাবাকে চলে আসতে হলো। ওনারা বললেন যে আমি সমস্যা মিটিয়ে নিয়ে আবার 1.5-2 মাস বাদে আবার চলে আসবো, তুমি চিন্তা করো না। সেই ছেলে আর বাবা মায়ের শেষ দেখা। এরপর উনি বাবা মা চলে যাওয়ার আগে আরও একজন আয়া ছিল, তার আরও একজন লোককে ঠিক করা হলো, যে যাতে কোনো সমস্যা বাচ্চাটির না হয়, সারাদিন 2 জন লোক বাচ্চাটির দেখাশোনা করবে। এবং প্রথমে ওনারা ভেবেছিলেন দাদু ঠাকুমা বাচ্চাটাকে নিয়ে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বাচ্চাটা মাকে পাচ্ছে না, বাবাকেও যদি না দেখতে পায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর ওনার বন্ড ছিল, উনি আরও তখন ওনার মোটামুটি 1 বছর লাগতো সব দিল্লির পাট চুকিয়ে আসতে, বললে সঙ্গে সঙ্গে তো সম্ভব না, বছরখানেক লাগবে। আর তারপর তো আমার ওয়াইফ ইউএসএ চলে যাচ্ছে, ও সংসার করতেও চায় না, আমি এখানে থেকে কী বা করব। আমি মেয়েকে নিয়ে একেবারে ওখানে যাব, এবং ও প্রথম যে স্কুলে ভর্তি হবে ওখানকার স্কুলে ভর্তি হবে, একটা সাধারণ স্কুলে ওকে ভর্তি করে দেবো, যাতে মায়ের রক্ত ওর গায়ে বইছে, মায়ের মতো উচ্চাকাঙ্ক্ষী এরকম টাইপের স্বার্থপর তৈরি না হয়, যে সন্তানের প্রতি ভালোবাসা নেই এমন যেন সে তৈরি না হয় আমার মেয়ে। এইভাবে যাচ্ছিল। এরপর থেকে শুরু হলো, ওর মা বাবা চলে যাওয়ার পর থেকে ওর ওয়াইফের যিনি বিশেষ বন্ধু, যার সঙ্গে তার সম্পর্ক চলছিল, তিনি কাজের ক্ষেত্রে সেই প্রাইভেট হসপিটালে যেখানে উনি চাকরি করতেন, নানা রকমভাবে ওনাকে ট্রাভেল দেওয়া শুরু করে দিয়েছিল। কীরকম করতো, উনি এমন একটা ওষুধ লিখতেন, সে ওষুধটা হয়তো অ্যাভেলেবেল, কিন্তু পেশেন্টকে নানা রকম পেশেন্ট আর ডাক্তারের মাঝখানে যে 2-1 জন থাকে যারা দালাল গোছে, তাদেরকে দিয়ে ডাক্তারবাবু ওষুধটা ভুল দিয়েছেন বা কিছু, বা ভুল পেশেন্ট ওনাকে রেফার করা, এবং নানা রকমভাবে ওনাকে কাজের জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছিল। এবং বারবার বলছিলেন তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও, নাহলে কিন্তু তোমাকে এখান থেকে দিল্লির পাট গোটাতে হবে।
এবার এতে ওরা ভেবেছিলেন যে এটা বললে বোধহয় এ খুব ভয় পেয়ে যাবে, যে দিল্লির পাট গোটাতে হবে, গ্রামের ছেলে কিছু জানে না, শহর থেকে এসছে, এই গ্রাম থেকে এসছে শহরে। উনি বললেন তুমি আমার কি পাট গোটাবে, আমি আর 1-1.5 বছর আমি চেষ্টা করছি নিজেই র্যাপ আপ করে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, আমার এখানে থাকার আর ইচ্ছা নেই। তোমাদের দিল্লিতে তোমাদের মানুষের যা চরিত্র, যা কদর্য রূপ আমি দেখতে পেলাম, তোমাদের এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তাছাড়া এখানে আমি স্বাধীনভাবে কাজই করতে পারছি না, আমি আমার পেশেন্টকে কি ওষুধ দেবো সেটাও তোমাকে জিজ্ঞেস করতে হচ্ছে, বা তোমাদের কথা অনুযায়ী চলতে হচ্ছে। এভাবে সম্ভব না, মানুষ পারে না। তাও নানা রকম বুলির শিকার হচ্ছিলেন। উনি যেহেতু কলকাতা থেকে গেছেন, সেহেতু ওনার হিন্দিটা খুব একটা ভালো ছিল না। হিন্দি বলতে পারতেন অবশ্যই, কিন্তু নন বেঙ্গলিদের স্টাইলে তো বলতেন না, বাংলার টান ছিল। তারা এটা নিয়েও হাসাহাসি করতো। তো নানা রকম ওনাকে খুব কষ্টের মধ্যে, একেতে বাড়িতে বাচ্চাকে নিয়ে সমস্যা, বাচ্চাটা দিনকে দিন মীনাক্ষী জেদি হয়ে উঠছিল, ওদিকে হসপিটালের সমস্যা, ওনার না মাথাটা কাজ করতো না মাঝে মাঝে। তবে একদিন চেম্বার হয়ে গেছে, পেশেন্ট চলে গেছে, রাত প্রায় 11:30 বাজে, মীনাক্ষী ওর বাবার সঙ্গে, বাবার যে চেম্বার ছিল বাড়ি লাগোয়া, ওদের দিল্লির বাড়ি লাগোয়াই চেম্বার ছিল, সেখানে আয়া মাসি যে ওকে দেখতো তার সেদিন তাড়া ছিল। তিনি কি করেছিলেন, বাচ্চাটাকে সন্ধ্যেবেলায় বাবার চেম্বারেই বসিয়ে দিয়ে গেছিলেন। ডাক্তারবাবু বলেছিলেন হ্যাঁ আপনার তাড়া আছে, এমার্জেন্সি, আপনি ছুটি নিচ্ছেন, ঠিক আছে, ওকে আমার কাছে বসিয়ে দিয়ে যান। এবার ওকে কাগজ পেন রং টং দিয়ে উনি পেশেন্ট দেখছেন, আর ও একটা পাশে বসে আছে। 11:30 বাজে, সব পেশেন্ট দেখা শেষ। এবার ওনার যিনি কম্পাউন্ডার ছিলেন তাকে বলেন এবার তুমি করো, বন্ধ করো, আর কোনো পেশেন্ট আজকে আর দেখবো না, আবার কাল। তো ডক্টরস আউট বলে যে প্ল্যাকার্ডটা লাগানো থাকে আর কি, ওটা জাস্ট দেবে বা দিয়েছে। এমন সময় গাড়ি থেকে কয়েকজন একটু সন্ডা মার্কা 2-3 জন, তার সঙ্গে ওই ডাক্তার আর এবং ওনার স্ত্রী ঢুকলো চেম্বারে। কি হয়েছে কি ব্যাপার, তুমি এরম নানা রকম করছো, এমন ওষুধ দিচ্ছ সেগুলো পেশেন্টকে দেওয়া উচিত, এই নানা রকমভাবে ওনাকে মিথ্যে বদনাম দিচ্ছিল, এবং কোনো কথার সঙ্গে কোনো কথার বেস নেই। তারপর বলবে এই কম্পাউন্ডার কিন্তু পুরো ঘটনাটার সাক্ষী, উনি কিন্তু ওখানে বসে আছেন। তাকে দেখে ওই লোকটি বললো যে তোমার এখানে কোনো কাজ নেই, তোমার হয়ে গেছে তো, পেশেন্ট চলে গেছে, তুমি এখন যাও। ডাক্তারবাবু ইশারা করেন যে ঠিক আছে তুমি চলে যাও। এই ঝামেলা হচ্ছে, তক্কাতক্কি হচ্ছে যে এত রাতে এখানে কেন এসছো, কেন ডিস্টার্ব করছো, এই বাচ্চাকে নিয়ে এখন আমি বাড়ি যাব, তো বাড়িতে গিয়ে ওকে ঘুম পাড়াবো, আমার আবার সকালবেলা হসপিটাল আছে, বলে এসব আমাদেরকে বলে লাভ নেই। এবং বাচ্চার মা বাচ্চার দিকে তাকিয়েও দেখছে না, বাচ্চাটাকে ছুটে এসে কোলেও নিচ্ছে না। বাচ্চাটি মা করে কাছে গেল, মা দূরে সরিয়ে দিল, মা একটা সাইডে দাঁড়িয়ে আছে। এরকম একটা সিচুয়েশন। মীনাক্ষী তখন বলছে আমার তখন খুব বেশি না 2.5 বছর বয়স। এরকম পরিস্থিতির মধ্যে ওনার মনে, মীনাক্ষী বলছে এখনও ছোটোবেলায় সে 2.5 বছরের লোকে বলবে কি করে আছে, কিন্তু বলে আমার মনে ঘা লেগেছিল বলে কিনা জানি না, কিন্তু আমার ওই মা আমাকে দূরে ঝটকা দিয়ে সরিয়ে দিল, সে আঘাত আমার এখনও মনে আছে। এখন মীনাক্ষীর বয়স প্রায় 31 বছর। ইনি বলছেন আমি এখনও ভুলতে পারিনি। ছোটোবেলাকার হয়তো ছোটো ছোটো জিনিস ভুলে গেছি, কিন্তু এই দুঃখের জিনিসগুলো আমার এখনও মনে গেঁথে আছে। তারপর সেদিন একটু যাকে বলে একটু চমকে দিয়ে ডাক্তারবাবুকে একটু ভয় টয় দেখিয়ে শাসিয়ে তাড়াতাড়ি সই করিয়ে দাও ডিভোর্সে, বলে আসলে এইটাই কথা। বলে হ্যাঁ, কেন আমি বিয়ে করে ওকে নিয়ে একদম USA যেতে চাই, পরিষ্কার কথা, তুমি ডিভোর্স না করলে প্রবলেম হবে ভিসাতে, নানা রকম এতে। বলে তাহলে তো বিয়ে করবে বলছো, আমি তো দেবই না, আমার বাচ্চা আছে, ওকে চাকরি করার অনুমতি দিয়েছি, বাইরে চলে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ার অনুমতি দিয়েছি, বিয়ে করার অনুমতি আমি দেবো না। বলে তুমি অনুমতি দেওয়ার কে? বললো ওনার স্ত্রীও প্রচণ্ড একদম ঝাঁঝিয়ে ওঠেন, একদম ঝাঁপিয়ে পড়ার ওপর স্বামীর ওপর, তুমি অনুমতি দেওয়ার কে? আমি তোমার কথায় চলবো বসবো, আমার তোমার সঙ্গে থাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও। উনিও বললেন না, আমার জীবন তুমি নষ্ট করেছো, সব থেকে একটা দুধের শিশুর প্রতি তোমার মায়া নেই, এইটুকু শাস্তি তোমার থাক। তুমি তো সম্পর্কে আছো, তোমার কিসের অসুবিধা, বিয়ের দরকার নেই তোমার এমনি বিয়ে এসবের কোনো ভ্যালু তোমার কাছে নেইও, তোমার কোনো দরকার নেই, থাকো এমনি থাকো। তারপরও ওরা সেদিন ফুসতে ফুসতে বেরিয়ে চলে গেছিল। এখানে ঘটনা।
ডাক্তারবাবু অফ টাইমে যখন বাড়িতে থাকতেন, যদিও সেটা খুবই সামান্য সময়, চেষ্টা করতেন বেশি চেম্বার করতেন না। হসপিটালের কাজ গুটিয়ে ওনার বাড়ির সামনে যে চেম্বার, উনি সপ্তাহে 2 দিন বসতেন, সেটা ছাড়া উনি বাড়িতে মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করতেন, যাতে বাচ্চাটা মায়ের মতো ওরকম জেদি একগুঁয়ে না হয়ে যায়। ওনার ফেভারিট কাজ ছিল ছবি আঁকতেন, মেয়েকেও ছবি আঁকা শেখাতেন, গল্পের বই উনি পড়তেন, বাচ্চাকে বাংলা শেখাতেন, বাংলায় কবিতা শেখাতেন। তার সঙ্গে সে কবিতাগুলো যে মেয়ে বলতে পারছে আদো আদো গলায়, যা বলছে ভুল ভাল যেমনই বলছে, ছোটো 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 ছড়া কবিতা, সেগুলোকে উনি একটা টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডারে ব্ল্যাঙ্ক ক্যাসেট, আমরা যারা ছোটোবেলায় যারা খুব এখন তারা হয়তো জানো না, কিন্তু ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করার কিন্তু তখন প্রচলন ছিল, উনি রেকর্ড করে রাখতেন। আমিও অল্প অল্প দেখেছি সেগুলো। তারপরে আমাদের সময় তো সিডি এসে গেছিলো। উনি ক্যাসেটে রেকর্ড করতেন মেয়ের কবিতা, কোনদিন মেয়েকে একটা গান শোনাতেন, রেকর্ড করতেন। তো একদিন যেদিন এই ঘটনাটি ঘটে, সেদিন রেকর্ড করছেন, মেয়ে গান গাইছিল, ওর মতন করে ফুলে ফুলে ডলে ডলে গান গাইছিল। ওর মতো বাচ্চার গলায় যেমন বলতে পারে, ফুলে ফুলে ফুলেটাকে তুলে এরকমভাবে, একেতে হিন্দির টান আছে, বলছে যা আজে বাজে উচ্চারণ করছিলাম, কিন্তু তাও আমি গানটা গাইছিলাম আমার মতন করে। সেখানে তখনও কিন্তু ক্যাসেটটা চলছে। এমন সময় বললেন, আমি দেখলাম মা, ওই ভদ্রলোক আর 2টো লোক এলো, হাতে লাঠি টাঠির মতো কিছু ছিল। প্রথমেই মেয়েকে দেখে বলল, আয়াকে ডাকলো, ওকে নিয়ে চলে যাও। সেদিনও কিন্তু রাত তখন প্রায় 10টা বেজে গেছে। একজন আয়া বয়স্ক ছিলেন, সারা দিন রাত ওদের বাড়িতে থাকতেন, আর অল্প বয়সী যে ছিল সে রাত 8টা অবধি থেকে সে চলে যেত। বৃদ্ধা আয়াকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে ঘরে যাও, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা আছে কি না আছে আয়া বুঝতে পারলো না, কিন্তু ওদের রণং দেখে দেখে না আয়াও একটা অজানা আশঙ্কা, বলছে থরথর করে সে বয়স্ক মহিলা কাঁপছিলেন। বলছে কেন যে ভয় লাগছিল, কিসের ভয় বুঝতে পারছি না, কিন্তু কেন অসম্ভব একটা ভয় লাগছিল। ডাক্তারবাবুর সামনে বলতে পারছি, ডাক্তারবাবুর চোখ লাল হয়ে আছে এবং ডাক্তারবাবুর চোখে জল ছিল, চোখে জল। স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন, মেন কারণ হচ্ছে স্ত্রীর প্রতি প্রতিশোধ না মানা, স্ত্রীকে ভালোবাসতেন বলে ভাবছিলেন একটা সময় যদি ভুল বুঝতে পারে ডিভোর্সটা দিতে চাইছিলেন না। তার সঙ্গে ওরা ওই রকম স্ত্রীকে একজন অপর পুরুষের সঙ্গে দেখে প্রচণ্ড মনে আঘাত পাচ্ছেন, বারবার নানা রকম এমন কথা বলছেন যা স্বামীকে বাইরের লোকের সামনে বলা উচিত না। ডাক্তারবাবু চোখ দিয়ে জলও পড়ছে এবং চোখ দিয়ে আগুনও জ্বলছে, ঘৃণা রাগ ক্ষোভ যেন উনি ফেটে পড়ছেন। তেমনই সময় আয়া বলছে, অজানা আশঙ্কায় কাঁপতে কাঁপতে আমি বাচ্চাটিকে নিয়ে দোতলায় চলে গেলাম, এবং যাবার সময় আমি দরজাটা ডাক্তারবাবু বললেন ভিজিয়ে দিয়ে যাও, কেন নিজে চিৎকার চেঁচামেচি হবে, বাচ্চাটা শুনবে সেটা উনি চান না। বাচ্চাটাও ভয় পাচ্ছিল। অজানা আশঙ্কায় ছোট শিশুটি এবং বৃদ্ধা আয়া দুজনেই কাঁপতে কাঁপতে দোতলায় চলে গেলেন। এবার সবসময় নিচে যে চিৎকার চেঁচামেচির আওয়াজ পরিষ্কার আসছিল। আর একটা কথা, টেপ রেকর্ডারটা কিন্তু বন্ধ করা হয়নি, ওটা কিন্তু চলছিল। তারপর কিছুক্ষণ বাদে হঠাৎ সব চুপচাপ, এবং বাইরে গাড়ির আওয়াজ। আয়া জানলা দিয়ে দেখলেন ওরা বেরিয়ে চলে গেল। নিচে গিয়ে দেখেন ডাক্তারবাবু মেঝেতে একটু উল্টো হয়ে শুয়ে আছেন এবং বুকের কাছে হাত দিয়ে আছেন, বাঁ দিকে বুকটা চেপে আর গলগল করে ঘামছেন। তখন কিন্তু নভেম্বর মাস, শীতকাল, আর দিল্লিতে কেমন ঠান্ডা পড়ে সেটা বলার অপেক্ষা রাখে না। সেই অবস্থায় গলগল করে ঘামছেন আর মুখটা লাল, চোখ যেন বেরিয়ে আসছে। আয়া দেখে ভয় পেয়ে গেল। উনি তো অনেকক্ষণ অপেক্ষা করছিলেন ডাক্তারবাবুর জন্য, ডাক্তারবাবু আসবেন, এসে বলবেন, তারপর বাচ্চাটিকে হ্যান্ড ওভার করে উনি ওনার ঘরে চলে যাবেন, যে ঘরে উনি থাকেন। কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে এবং ওরা চলে গেছে, বাধ্য হয়ে উনি নেমে এলেন। দেখেন এই অবস্থা, তখন ভাবছেন আমি আরও কেন আগে এলাম না, এ কী অবস্থা, কিন্তু কোথাও কোনো রক্ত নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, কিছু নেই। ডাক্তারবাবু থরথর করে কাঁপছেন। এমনই সময়
উনি আরও আয়া মাসি আর কি বাইরে থেকে লোকজন জড়ো করে আনলো। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু অসুস্থ, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এলো, নিয়ে যাওয়া হলো এবং ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। সহায় সম্বলহীন বাবা মা কাঁদতে কাঁদতে দিল্লিতে আত্মীয় স্বজন সেই দিদিকে নিয়ে হাজির হলেন। ছেলের মৃতদেহ নিলেন, ছেলের অন্তিম সংস্কার দিল্লিতে করলেন এবং ছেলের মৃত্যুর পর ওখানেই যেহেতু মারা গেছে, বুকে পাথর চাপা দিয়ে সমস্ত আত্মীয় স্বজন তখন পৌঁছে গেছে। বলতে প্রত্যেক আত্মীয় স্বজনকে বলতো, তোমরা কেউ এলে দিল্লিতে আমার কাছে আসবে, এখানে আমি সবাইকে ঘোরাবো, তোমরা তো কখনো দিল্লি দেখোনি, তোমরা এখানে এসো, দরকার হলে আরও অনেক জায়গা আগ্রা আমি তোমাদের নিয়ে যাব। প্রত্যেকটা আত্মীয়কে, ওর মা অনেকগুলো মাসি ছিলেন ডাক্তারবাবুর, মীনাক্ষী বলছে আমার ঠাকুমার অনেকগুলো বোন, তাদেরকে বলতো, তাদের ছেলে মেয়েদের বলতো তোরা সবাই আসবি, দিল্লিতে এখানে হোটেল নিতে হবে না, দাদার বাড়ি আছে, এখানে এসে থাকবি। তো সেই ছেলে যখন মৃত্যুর পর তারা গিয়ে হাজির হলো, তাদের তো দুঃখের আর সীমা রইল না। ডাক্তারবাবুর মৃত্যুটাকে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বলা হলো, কিন্তু আয়া মাসি পুলিশকে বয়ান দিয়েছিলেন যে ওনার স্ত্রী এসেছিল, চিৎকার চেঁচামেচি হয়েছিল, তারপর ডাক্তারবাবু মারা যান। স্ত্রীকে নিয়ে ধরপাকড় হয়, কিন্তু কিছু প্রমাণ হয় না, কারণ মেডিকেল রিপোর্ট বলছে, যেহেতু সবাই মিলে আপত্তি করেছিল বলে পোস্টমর্টমও হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। আয়া বললেন পাওয়া যায়নি না কি পেতে দেয়নি, বা আয়া খুব ভোকাল হয়ে গেছিলেন, ছেলের মতন চোখে দেখতেন, ডাক্তারবাবুকে সম্মান করতেন, আপনি বলতেন, ডাক্তার সাহেব বলতেন, কিন্তু নিজের সন্তানের মতন, এবং মা বাবাকে এত ভালোবাসে সেটাও তো উনি দেখেছেন, খুব ভাল লাগতো। এবং ওনাদের বিপদে আপদে ড্রাইভার থেকে আরম্ভ করে আয়া মাসি এবং ঠিকে জির বিপদ ডাক্তারবাবু সবার আগে, এবং ওই এরিয়ায় টাকা না নিয়ে এলেও ডাক্তারবাবুর কাছে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হতো না। তো সে চলে যাওয়াতে পাড়ায় পুরো শোকের ছায়া নেমে এলো দিল্লিতে। সবাই যখন জানতো ডাক্তারবাবু কলকাতায় চলে যাবে, এখানে আর আসবে না, তাতেই সবার মন খারাপ থাকতো। কিন্তু যখন জানলো একদমই চলে গেল, আর কোনোদিনই ডাক্তারবাবু চাইলেও দিল্লিতে কেন, এই পৃথিবীতে আসতে পারবেন না, তাদের আর দুঃখের সীমা রইল না। সমস্ত কিছু মিটে যাওয়ার পর ওই বাড়িতে তালা চাবি ঝুলিয়ে, এবং যেহেতু কেসটা ডিসমিস হয়ে গেল, দাঁড়ালো না, কোনো কিছু প্রমাণ করা গেল না, চেষ্টা করেছিলেন মাস তিনেক ওনারা ওখানে ছিলেন, ধামাচাপা পড়ে গেল, ওখানকার থানাও কিছু ব্যবস্থা করলো না। ওরা ভাবছিল আমার ছেলের মৃত্যুটা সে অন্তত প্ররোচনার দ্বারা মৃত্যু, এটাও যদি কোনো যাতে কোনো রকম একটু শাস্তি হয় ওনার বৌমার, একটা ছোট বাচ্চাকে দেখে না, অন্য পুরুষের সঙ্গে থাকে, এগুলো তো সবাই জানে, কিন্তু কেউ সাক্ষী দিল না। ওনার কলিগরা কোর্টে গিয়ে কেসটা যখন উঠলো, কোর্ট সাক্ষী দিল না এবং ডিসমিস হয়ে গেল, ধামাচাপা পড়ে যাওয়া যাকে বলে। ওরা ওই অনাথ নাতনিকে নিয়ে কলকাতায় চলে আসেন। তারপর অনেক বছর ওই বাড়িটা ওভাবেই বন্ধ থাকে। ওনার স্ত্রী তখন উইডো, সুতরাং আর কোনো সমস্যা নেই, উনি বিদেশে চলে যায় এবং মেয়ের কোনো খোঁজ খবরই আর রাখেন না। এরপর এখানে একটি বিষয় আছে, আয়া মাসি ডাক্তারবাবুর ঠিক পাশে একটা বাড়িতে কাজ নিয়েছিলেন, মনে খুব কষ্ট ছিল, কিন্তু বারবার ওনার ওই বাড়িটার প্রতি মায়া ছিল এবং ভাবতেন যদি কোনো সময় ডাক্তারবাবুর মা বাবা আর মেয়ে ফিরে আসে একটু বড় হয়ে, উনি আবার ওই বাচ্চাটির দেখাশোনা করবেন, ছোট থেকে মানুষ করেছেন। তো তারা আসেন না, কিন্তু পাশের বাড়িতে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করেন, সারা বাড়ি ঘর বন্ধ, একটা জানলা শুধু খোলা ছিল, উত্তর দিকের একটা জানলা দোতলার ঘরে, যে ঘরটায় বাচ্চা মেয়েটি থাকতো। এবার ইন্টেনশনালি বাড়ির লোক খুলে গেছে যে ঘর গন্ধ হয়ে যাবে বলে, ভ্যাপসা গন্ধ থাকবে বলে, নাকি তারা ভুলে গেছে বলে জানলাটা খুলে চলে গেছে, সেটা জানা যায়নি। আয়া মাসি দেখতেন প্রায় দিন রাত্রিবেলা ডাক্তারবাবু হেঁটে বেড়ান ওই ঘরের মধ্যে, এবং চুলগুলো উস্কো খুস্কো, পরনে রাতের পোশাক, এবং যখনই চোখাচোখি হতো চোখগুলো লাল। উনি বলতে দেখতে দেখতে এমন অভ্যেস হয়ে গেল, ভদ্রমহিলা, বয়স্কা ভদ্রমহিলা ভয় পাওয়া তা ভুলে গেল। আর একটা জিনিস, রাত্রিবেলায় টেপ রেকর্ডারে কিসের যেন আওয়াজ আসে,
বাড়িগুলো দিল্লিতে এত গায়ে গায়ে যে পাশের বাড়ি থেকে অন্তত ওনাদের জায়গায় সমস্ত আওয়াজ আসতো। এবং রাত্রিবেলা টেপ রেকর্ডার চলা, একটা বাচ্চা আদো আদো গলায় গান গাইছে, বাবা মেয়ে কবিতা বলছে, এগুলোর আওয়াজ প্রতিদিন শোনা যেত, প্রতিদিন। তারপর অনেক দিন বাদে আবারও ডাক্তারবাবুর পরিবার যোগাযোগ করে, কারণ ওনার কাছে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, এমনি খোঁজ খবর নেওয়ার জন্য। বাচ্চাটিও আরামেশির কথা বলে। তখন তারা বলেন যে এরকম একটা টেপ রেকর্ডার আছে, এরকম বাজে, আর এই অবস্থা। তারা আবার বাধ্য হয়ে ফিরে এলেন। আসতে চাননি, ছেলে নেই ওই বাড়িটায়, তাদের আসতে ইচ্ছা করে না। ভাবলেন যে ছেলের আত্মা কি তাহলে মুক্তি পেল না? নিশ্চয়ই অপঘাতেই মারা গেছে। তার মানে ওনাদের সন্দেহটা ঠিক, ওনার ছেলের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাই উনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন। কারণ তার তো সৎকার্য সমস্ত কিছু হয়েছে, এরম তো হওয়ার কথা না। আরও তাদের মা বাবার রাগ এবং আত্মীয়, দিদি, জামাইবাবু আর যারা প্রত্যেকের রাগ আরও চরমে ওঠে। ভদ্রমহিলাকে মনে হয় যে এত খারাপ মা পৃথিবীতে হয়, স্বামীকে ভালো লাগছে না সেটাও অন্যায়, কিন্তু একটা 2.5 বছরের শিশুকে ফেলে রেখে কোন মা বিদেশে কী ডাক্তার হবেন উনি, কার কি উদ্ধার করবেন? নিজের সন্তানের প্রতি যার সমবেদনা নেই সে কী পরকে চিকিৎসা করবে, তাদের সুস্থ করে তুলবে? তারা আসেন, তারা যে কদিন ছিলেন এমনি ছেলে ঘুরে বেড়াচ্ছে বা কিছু, যেটা ওরা বলছে সেরকম কিছু দেখতে পেল না। 3-4 দিন সব কিছু নর্মাল। তখন ডাক্তারবাবুর এক খুড়তুতো ভাই, তারাও এসেছিলো কাকু কাকিমার সঙ্গে। তারা বললো না না, ওগুলো আসলে ওরা একটা জলজ্যান্ত মারা গেছেন তো দাদা, ভয় পেয়ে। কেন আমরা তো সারা রাত ছাদে ঘুরলাম, ঘরে গেলাম, আমি তো দাদার কোথাও কিচ্ছু নেই। ওরা সব বলছে ও সব কিছু বাজে কথা, কিচ্ছু নেই। সত্যি ওরা 5-7 দিন থাকলো, কিছু দেখতে পেল না, কোনো অ্যাবনর্মালিটিস নেই, একদম নর্মাল। বলে এগুলো মনের ভুল দাদা, কখনো দাদা একটা ভালো হয়েছিলেন সেভাবে ঘুরে বেড়াবে কেন? না। কিন্তু 8 নম্বর দিন রাত্রিবেলা যখন সবাই ওরা খেতে বসেছে, বয়স্ক মা, বাবা, দিদি, জামাইবাবু, খুড়তুতো ভাই এবং আরও 2-3 জন, ওরা অনেকজন দল বেঁধে গেছিলো দিল্লিতে। হঠাৎই ডাক্তারবাবুর ঘরে রাখা টেপ রেকর্ডারটা বাজতে শুরু করে। সেখানে ওই ক্যাসেটটাই লাগানো ছিল, যে ক্যাসেটটায় বাচ্চাটি গান গাইতো আর কবিতা বলতো, বাবা রেকর্ড করতো। বলছে হঠাৎই নাতনির গলা পেয়ে চমকে উঠলেন। নাতনি তো সামনে বসে আছে। তখন বুঝলেন যে নাতনি যে ভয়েস রেকর্ড করতো, ওরা ওই গলা রেকর্ড করেছে, ওরা গলা রেকর্ড বলছে, গলা রেকর্ড করেছে, ওইটা আওয়াজ আসছে। তখন ওর খুড়তুতো সেই ভাই, সেও সায়েন্সের ছাত্র, সে বলছে বাচ্চাটা ঘরে গিয়ে ওরা বাবার মেয়ে তো ওই টেপ রেকর্ডারটা চালাতো, এবার বাচ্চাটা সুইচগুলো জেনে যায়, কোনটা পজ, কোনটা প্লে, কোনটা স্টপ, এই বাটনগুলো বাচ্চারা চিনে যায়। 2.5 বছরের বাচ্চা যথেষ্ট জানে। ওই ঘরে গিয়ে টিপে দিয়ে এসছে, এবার ওটা বাজতে শুরু করছে। তখন ওরা বলেন যে এই তো অনেকক্ষণ এখানে বসে আছে, ও যদি টিপে দিয়েই চলে আসে, যদি তাই হয় তাহলে তো সঙ্গে সঙ্গে বাজবে, এতক্ষণ বাদে কেন? বলে ব্যবহার হচ্ছে না, হয়তো কোনো কারণে রিল আটকে আছে, এরকম বানান রকম ওরা ভাবতে থাকে। কিন্তু ঘরে যেই পা রাখে টেপ রেকর্ডার বন্ধ। ওটা চালানোর 2টো রাস্তা ছিল, একটা হচ্ছে পেছনে ব্যাটারি দিয়ে, রেকর্ডারের পেছনে ব্যাটারি লাগানো, বা প্লাগ পয়েন্ট দিয়ে। ব্যাটারিও দিয়ে যে প্রথমত প্লে অপশান টেপা নেই, দ্বিতীয়ত প্লাগ সুইচে লাগানো নেই, সুইচও দেওয়া নেই। বলেন এই সুইচে এই বাচ্চাটা কী করে হাত পাবে? এর তো এত উঁচুতে হাত পাওয়ার কথা না। বল তাহলে হয়তো কাকিমা মনের ভুলে ছেলের গলা শোনার জন্য টিপে দিয়ে চলে গেছে। তাই যদি হয়, একটা লাল আলো জ্বলে, সেই আলোটা জ্বলছে না কেন? প্লে নেই কেন? অটোমেটিক বন্ধ হলো কী করে? বললো না না, এগুলো অটো স্টপ হয়ে যায়। নানা রকম যে যার মতন করে যুক্তি দিচ্ছে। তারপর ওরা শুতে গেছে, আবারও ওটা চলতে শুরু করলো। বাচ্চাটা গান গাইছে ফুলে ফুলে, দোলে দোলে। ও ডোলে ডোলে বলতো, এটা আমি উচ্চারণ ভুল করছি না, বাচ্চাটি যেভাবে বলতো আমি সেভাবে বলার চেষ্টা করছি। এবং কবিতা বলছে, দামোদর শেঠ বলছেন, বলে সেগুলো রেকর্ড ও ওর মতন করে বলছে, কিছুটা বাবা বলছে, কিছুটা মেয়ে বলছে, আর টেপ রেকর্ডটা চলতে থাকছে। চলতে চলতে ওরা ভাবছে এটা ওই ইলেকট্রনিক্স ডিভাইস তো, এগুলো ওরকম হয়, এগুলোতে এরকম ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হতে থাকে।
পেছনে ব্যাটারি দেওয়া আছে, তো কোনো কারণে কিছু ইঁদুর বা আরশোলা ঢুকে অনেক সময় ওটা প্লে হয়ে গেছে বা কিছু এরকম টাইপের। ইঁদুরও তো হয়েছে ঘরে, এতদিন ঘর বন্ধ ছিল, ওই জন্য হতে পারে। তাই ইঁদুরে টেপ চালাচ্ছে, মা আরশোলা ঢুকে গিয়ে ওটা চলতে শুরু করেছে অটোমেটিক্যালি। তারপরে অদ্ভুতভাবে কানে আসে স্বামী স্ত্রীর চিৎকারের আওয়াজ, তুমি আমাকে ঠকিয়েছ, আমার বাবা মাকে না জানিয়ে তোমাকে আমি বিয়ে করেছিলাম, জীবনের সব থেকে বড় ভুল করেছি। এই টাইপের কথাগুলো যখন কানে আসে এবং রেকর্ডারের মধ্যে বাজছে, তখন ওনারা ছুটে যান। এবার কিন্তু টেপটি আর বন্ধ হয় না, তারা পুরোটা শুনতে পায়। পেছনে দুজন ভদ্রলোক হিন্দিভাষী এবং ওনার স্ত্রীও হিন্দিতে, সবাই কিন্তু হিন্দিতেই কথা বলছে। তারা বলছে ডিভোর্স পেপারে সাইন করবে কি করবে না, নাহলে আজকে তোমার শেষ দিন। রীতিমতো তাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং এমন একটা ওষুধের নাম করা হচ্ছে যেটা মীনাক্ষী দেবী জানেন কিন্তু আমাদের বলেননি, এবং আমাদের বললেও আমরা ইউটিউবে সম্প্রচার করতে পারতাম না। সেই ওষুধটা একমাত্র ডাক্তার বা ডাক্তারির সঙ্গে যারা যুক্ত তারা জানেন, যেটা দিলে কতক্ষণের মধ্যে হার্ট বন্ধ হয়ে যায়। সেই রকমই কিছু হয়তো প্রয়োগ করা হয়েছে, হয়তো। তারপর ওটা নিয়ে ওরা থানায় যায়, ওটার ওপর এভিডেন্স ভিত্তি করে কেসটা চালু হয়। দিল্লির বড় বড় লয়ার ডাকা হয়। ভদ্রমহিলা ইউএসএ চলে গেছিলেন বা যাচ্ছেন, উনি সেটা শিওর বলতে পারেননি। তাকে অ্যারেস্ট করা হয়, তার সঙ্গীকে অ্যারেস্ট করা হয়। বারবার তাদের পুলিশ জেরা করে এবং তাদের জবানবন্দিতে অনেক কিছু ধোঁয়াশা পাওয়া যায়, তাদের পুলিশ কাস্টাডি হয়। তারপর উনি বলছেন মেডিকেল লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়, ওই ভদ্রলোকেরও, ওই ভদ্রমহিলা এবং যারা যুক্ত ছিল সে সমস্ত ডাক্তারের। এবং কিভাবে তার ময়নাতদন্ত করা হয়েছিল, কেন এরকম কোনো ড্রাগ ইনজেক্ট করলে সেটা কেন জানা গেল না, সেসব তথ্য। কিন্তু কিছুটা কেসের ডেট আজকের পর 6 মাস বাদে এরকম হওয়ার পর কিছুটা হয়ে যায়। তবে কি একটা সময় ভদ্রমহিলা বেল পান, প্রায় 5 বছর বাদে ভদ্রমহিলা বেল হয়ে যায়। ভদ্রলোক তখনও জেলে ছিলেন, কিন্তু জেল থেকে বেল পেয়েও কোনো লাভ হয় না। ভদ্রমহিলার লাইসেন্স, মেডিকেল লাইসেন্স যেটা থাকে সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং ওনার বেশ মাথারও গণ্ডগোল দেখা দিয়েছে। মানে উনি আর সুস্থ নেই। ডাক্তারি করা তো অনেক দূরের কথা, ওনাকে একটা কম্পাউন্ডার হিসেবে আর কেউ রাখবে না, এরকম একটা। আর সমাজে বদনাম সেটা তো ছেড়েই দিলাম, সে তো হয়েইছে। তারপর থেকে বলছেন আমরা আর যোগাযোগ রাখিনি। ওনার জেল হবার পর থেকে, এবং শুনেছি পাগল হয়ে গেছে জানার পর থেকে, ঠাকুমা মনে প্রচণ্ড শান্তি পেয়েছিল যে বেঁচেও মরে থাকার মধ্যে যে কত কষ্ট সেটাও বুঝুক। যে মারা গেল সে তো চলে গেল। তো রাত হলে তারপর ওরা যখন ফিরে এসেছিলেন এবং পুলিশের সমস্ত কিছু মেটার পর ওরা টেপ রেকর্ডারটা নিয়ে এসেছিলেন। ক্যাসেটটা দীর্ঘদিন জমা ছিল পুলিশের কাছে এবং পরবর্তীকালে ওরা ওটার একটা ফটোকপি আর কীভাবে করে ওটা থেকে আর একটা কপি বানিয়ে বা কীভাবে করে ওরা নিয়ে এসেছিল। রেকর্ডারটা প্রত্যেক বছর ওর বাবার মৃত্যুর দিনে আজও চলতে শুরু করে এবং যদি ক্যাসেট নাও থাকে তারপরও আজকের ডেটেও সেটা চলতে শুরু করে। যত্ন করে বাবার স্মৃতি হিসাবে বাবা খুব শখ করে স্টাইপেন্ডের টাকায় মেডিকেল কলেজে প্রথম ওটা কিনেছিল। ওটাতে উনি গান রেকর্ড করতেন, মেয়ের কবিতা রেকর্ড করতেন, গান শুনতেন অবসর সময়। সেইটা উনি করেছিলেন, সেটাকে বাবার শেষ স্মৃতি হিসাবে নিয়ে এসেছিল। সেটা আজও বাজতে থাকে এবং ক্যাসেট না থাকলেও ওটাতে কি হয় বলছে, রাত্রিবেলা হলে একটা গু গু করে আওয়াজ হয় এবং কান পাতলে শোনা যায় দুজনে কারা যেন ঝগড়া করছে। এবং একদিন উনি স্বপ্ন দেখছেন, বাবা রেকর্ডার থেকে বলছেন, স্বপ্ন দেখছেন এটা
যে মা তুই এরকম আমাকে বলেছিলিস গান রেকর্ড করতে, কবিতা রেকর্ড করতে, তাই আমি শুরু করেছিলাম। আজকে করেছিলাম বলে বোধহয় আজকে আমার স্ত্রী কিছুটা হলেও শাস্তি পেল, কিছুটা। কারণ ওর শাস্তি এখন তখন ওই সময় দাঁড়িয়ে বলছেন ওর শাস্তি আর গোটা জীবন বাকি আছে, কিন্তু শাস্তির শুরু তো হলো। অনেকে তো শাস্তিই পায় না। আর আমার বাবা মা বুকে পাথর বেঁধে ছেলের মৃত্যুর পরও যেভাবে লড়াই চালিয়ে গেছে, সেটা কজন বাবা মা পারে। তাই জন্য আমি ন্যায় পেলাম। অন্তত লোকেরা জানতে পারলো যে আমি স্বাভাবিকভাবে মারা যাইনি, আমার কোনো হার্টের কোনো রোগ বা কিছু ছিল না, আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। যখন ঘুম ভাঙে মেয়ে দেখে রেকর্ডারটা চলছে, এবং সেই একই রাতে তখনও ঠাকুমা বেঁচে, ঠাকুমাও ওই একই স্বপ্ন দেখেছিল। ওই একই স্বপ্ন সেদিন রাতেও দাদুও দেখেছে। তিনজন একই রাতে একই স্বপ্ন দেখে, এবং ঘুম ভাঙার পর সকাল অবধি রেকর্ডারটা, মানে যতক্ষণ না ভোরের আলো ফুটছে ওটা চলছিল, ভেতরে অটোমেটিক ঘুরছে, বোঝা যাচ্ছে ঘর 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 আওয়াজ হচ্ছে। সকাল হলো, ভোরের আলো ফুটলো, ওটা বন্ধ হয়ে গেল। সারা বছর কোনো দিন হয় না, ওর বাবার মৃত্যুর দিনে হয়। আজও দাদু ঠাকুমা মারা গেছেন, উনি বর্তমানে বলতে গেলে একাই থাকেন। সেই পিসি যাকে ওর বাবা খুব দিদিকে সম্মান করত, সেই পিসি আজও ওনার খোঁজ খবর নেয়, এবং তার বাড়িতে থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি সমস্ত কিছু কমপ্লিট করেছেন। তারই সহায়তায়, সেই পিসি আর তার পরিবার প্লাস কাকাদের সহায়তায়। কারণ উনি যখন ক্লাস 4-এ পড়েন তখন দাদু মারা যায়। দাদু প্রায় শয্যাশায়ী ছিলেন অনেক দিন। তারপর 7-এ পড়ার সময় ঠাকুমা মারা যায়। তো আরও বাঁচতেন ওনারা। ওনাদের এমন কিছু, যেহেতু গ্রামের মানুষ, তাড়াতাড়ি বিয়ে হয়, বয়স ওনাদের বেশি ছিল না, কিন্তু ছেলের মৃত্যু ওনাদের যেন বয়স 20 বছর লাফিয়ে বাড়িয়ে দিয়েছিল। তারপর খুবই স্ট্রাগল চলেছে। মা বাবা মাথার ওপর না থাকাটা খুব সহজ না, সেই স্ট্রাগল ওনার এখনও চলছে। উনি সম্পর্কে বিশ্বাস করেন না, বেশি হাহাহি করে গল্প করতে পছন্দ করে, তবে উনি মানুষকে সাহায্যে বিশ্বাস করেন। ওনার বাবা যেভাবে সাহায্য করত, বর্তমানে উনি সপ্তাহে 2 দিন করে একটা খুব গরিব বাচ্চাদের একটা এনজিও সংস্থার সঙ্গে যুক্ত, তাদেরকে পড়ান, এবং সেখানে কোনো টাকা পয়সা নেন না। এছাড়া উনি আরও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এবং বছরে একবার ওনাদের ওই এরিয়ায় গণবিবাহ হয় শীতকালে, তার অনেকটা টাকা ডোনেশন উনি নিজের মাইনের টাকা থেকে দেন। নিজে বিয়ে করবেন না, কিন্তু অন্যরা ভালো থাকে সেটা উনি চান। তো এই ঘটনাটা তাদের জন্য ছিল, যারা বলে যারা মারা যাচ্ছে যদি এতই ভূত থাকে তারা ধরিয়ে দিচ্ছে না কেন। তারা সরাসরি সামনে এসে না ধরিয়ে দিয়েও এভাবেও ধরিয়ে দেয়। এবার ওনাদের কেসটা যখন কোর্টে উঠেছিল, সেখানে কি বলা হলো যে এই ক্যাসেট থেকে একটা এভিডেন্স পাওয়া গেছে, এটা বলা হলো। এখানে তো এটা বলা হলো না যে হঠাৎ করে চলতে শুরু করতো। এটা বললে তো কেসটা দাঁড়াবে না, যে ভুতুরে গল্প বলছে, সঙ্গে সঙ্গে কেসটা ডিসমিস হয়ে যেত আবারও। তো এভাবেই যারা অশরীরী তারা যে সাহায্যটা করে সেটা ঢাকা পড়ে যায়, সেটা বলা যায় না, কারণ সেটা যেহেতু প্রমাণ করা যায় না। আজকের এই এপিসোড কেমন তোমাদের লাগলো জানিও। কোনো কিছু জানাইনি আগে থেকে, হঠাৎ করেই চলে এসেছি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, অবশ্যই ওনার মীনাক্ষী দেবীর জন্য লাইক করে যেও। যিনি ঘটনাটা পাঠিয়েছে সেই ম্যাডামও বর্তমানে অসুস্থ, তার জন্য প্রার্থনা করে এবং তার সম্মানেও একটা লাইক করে যেও, এবং ওনার বাবার আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।